হ্যালো স্টুডেন্টস, আজকে আজকের আলোচনার বিষয় হচ্ছে থার্মোডাইনামিক্স। একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিস্ট্রি, থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে এই চ্যাপ্টারটা আমরা যদি খুব ভালোভাবে পড়ি তাহলে আমাদের অনেক বেসিক আইডিয়া ক্লিয়ার হবে। এবং এই চ্যাপ্টারটা তোমরা জানো, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোরই খুব কমন চ্যাপ্টার। ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোরই কমন চ্যাপ্টার হচ্ছে থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্সে যদি ডেফিনেশন আমরা ড্র করতে চাই তাহলে এখানে দুটো ওয়ার্ড পাচ্ছি, দেখো, থার্মো আর ডাইনামিক্স। থার্মো কথাটার অর্থ হচ্ছে তোমরা জানো হিট, আর ডাইনামিক্স কথাটা হচ্ছে মোশন। থার্মো কথাটার অর্থ হচ্ছে হিট, আর ডাইনামিক্স কথার অর্থ হচ্ছে মোশন। এই দুটোকে একসাথে নিয়ে হচ্ছে থার্মোডাইনামিক্স। এই ব্যাপারে আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি এটা একটা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি যেটা কিনা এনার্জি কনভার্সনকে নিয়ে ডিল করে। ব্রাঞ্চ অফ chemistry which deals with branch of chemistry which deals with energy conversion which deals with energy conversion. A branch of chemistry which deals with energy conversion is called thermodynamics. আবারও বলছি, থার্মোডাইনামিক্স ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি which deals with energy conversion. কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স পড়তে গেলে এই তিনটে টার্ম আমাদের খুব রিপিটেড হবে। সেটা হচ্ছে হিট, এনার্জি, ওয়ার্ক। হিটও হচ্ছে এনার্জির একটা ফর্ম। তো যাই হোক, এনার্জি, ডিফারেন্ট ফর্ম অফ এনার্জির মধ্যে একটা ফর্ম হচ্ছে হিট। হিট থেকে অন্যান্য এনার্জি আমরা কিভাবে পেতে পারি, বা অন্যান্য এনার্জি থেকে কিভাবে হিট পেতে পারি, এই ব্যাপারটা আমরা থার্মোডাইনামিক্সে আলোচনা করব। আর একটা হচ্ছে হিট আর ওয়ার্ককে নিয়ে। হিটকে দিয়ে আমরা কিভাবে ওয়ার্ক ডান করতে পারি, বা ওয়ার্ক ডান করলে কতটা হিট পেতে পারি, সেই ব্যাপারটা আমরা এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে পড়বো। থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে তিনটে টার্ম আমরা খুব ইজিলি ইউজ করব: হিট, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। হিট দিয়ে আমরা কিভাবে ওয়ার্ক পেতে পারি, আবার ওয়ার্কের সাহায্যে কিভাবে হিট পেতে পারি, সেই ব্যাপারটা আমরা এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে ডিটেলস ডিসকাশন করব। তাই তোমাদের এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ার দরকার আছে। থার্মোডাইনামিক্স পড়তে গেলে আমাদের যে টার্মসগুলো ইউজ হয়, টার্মস ইউজড ইন থার্মোডাইনামিক্স আর সিস্টেম, সারাউন্ডিংস অ্যান্ড বাউন্ডারি। যখনই তুমি থার্মোডাইনামিক্স সম্বন্ধে আলোচনা করতে চাইবো, তখন আমরা এই টার্মগুলো সম্বন্ধে আমাদের আগে একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে সিস্টেম, সারাউন্ডিংস আর বাউন্ডারি। সিস্টেম কাকে বলে, সারাউন্ডিংস কাকে বলে, বা বাউন্ডারি ডেফিনেশন কি, এইগুলো আমাদের জানতে হবে। এবং সিস্টেম কত টাইপের হতে পারে, সারাউন্ডিংস কত টাইপ, সারাউন্ডিংসটা কি, আর বাউন্ডারিটা কি, এটা আমরা একটু জেনে নেব। তাহলে যে সমস্ত টার্মগুলো থার্মোডাইনামিক্সে ইউজ হয় তাদের মধ্যে অন্যতম তিনটে, মানে মেন থ্রি টার্মস হচ্ছে সিস্টেম, সারাউন্ডিংস অ্যান্ড বাউন্ডারি। তো এইটা সম্বন্ধে আমরা আগে একটু ডিটেলস জেনে নেই। দেখো, সিস্টেম হচ্ছে যে হোল ইউনিভার্সের মধ্যে একটা স্মল রিজিয়ান, যেটাকে আমরা এক্সপেরিমেন্টের জন্য বেছে নিচ্ছি। সিস্টেম হচ্ছে একটা স্মল রিজিয়ান ইন দ্য ইউনিভার্স হুইচ ইজ চুজেন ফর দ্য experiment. System is a small region or place which is chosen for experiment in the universe is called system. And anything that is out of the system is called surroundings. সিস্টেমের বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে সারাউন্ডিংস। সেটা কাছাকাছিও হতে পারে, অনেক দূরেও হতে পারে। তো সিস্টেমের বাইরে সমস্ত কিছুকেই আমরা বলছি সারাউন্ডিংস। এনিথিং আউট অফ দ্য সিস্টেম ইজ কল্ড সারাউন্ডিংস। And the separatory wall between the system and surroundings is called boundary. সিস্টেমকে সারাউন্ডিংস থেকে সেপারেট করে রেখেছে যে ওয়াল, সেই ওয়ালকে আমরা বলছি বাউন্ডারি। এই বাউন্ডারি বিভিন্ন রকমের হতে পারে, আমরা সেটা আসছি। তাহলে আমরা বলতে পারি সিস্টেম হচ্ছে এনিথিং দ্যাট ইজ চুজেন ফর এক্সপেরিমেন্ট ইজ কল্ড সিস্টেম, অ্যান্ড এনিথিং দ্যাট ইজ আউট অফ দ্য সিস্টেম ইজ কল্ড সারাউন্ডিংস, অ্যান্ড দ্য সেপারেটরি ওয়াল হুইচ সেপারেট সিস্টেম ফ্রম সারাউন্ডিংস ইজ কল্ড বাউন্ডারি। তা তোমরা এই তিনটে টার্ম সম্বন্ধে জানলে। আর এই কেমিস্ট্রিতে আমরা বলতে পারি সিস্টেম আর সারাউন্ডিংস এই দুজন মিলে তৈরি করে ইউনিভার্স। তাহলে হোয়াট ইজ ইউনিভার্স? ইউনিভার্স ইজ দ্য সিস্টেম প্লাস সারাউন্ডিংস। সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস এই দুজন মিলে তৈরি হয় কি? ইউনিভার্স। Again I repeat, system is a small region in universe chosen for experiment is called system. A small region in universe which is chosen for experiment is called system.
and anything that is out of the system is called surroundings. Anything that is out of the system is called surroundings. And the separatory wall between system and surroundings is called boundary. The separatory wall between system and surroundings is called boundary. Is that clear? দেখো আমরা যে বাউন্ডারি পেয়েছি, থার্মোডাইনামিক্সের যে বাউন্ডারি গুলো পেয়েছি, সেই বাউন্ডারি গুলো বিভিন্ন ধরনের হতে পারে। বাউন্ডারি রিয়েল বাউন্ডারি হতে পারে, ইমাজিনারি বাউন্ডারি হতে পারে। রিয়েল বাউন্ডারি যেটা অ্যাকচুয়াল রিয়েল সেপারেটরি ওয়াল আছে বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, ইট ইজ কল্ড রিয়েল বাউন্ডারি। অ্যান্ড কিছু ক্ষেত্রে রিয়েল কোনো বাউন্ডারি নেই, অথচ সেই ধরনের বাউন্ডারিগুলোকে আমরা বলতে পারি ইমাজিনারি বাউন্ডারি, দ্যাট সেপারেট সিস্টেমস ফ্রম দ্য সারাউন্ডিংস। আর এই বাউন্ডারি বা যেটাকে সেপারেটরি ওয়াল বলছো, সেটা ডাইথার্মাল বাউন্ডারি হতে পারে, আবার অডিয়াবেটিক বাউন্ডারিও হতে পারে। ডাইথার্মাল বাউন্ডারি মানে যেখানে হিট ইজ অ্যালাউড টু পাস ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস অ্যান্ড সারাউন্ডিংস টু সিস্টেম। ডাইথার্মাল বাউন্ডারি হচ্ছে সেই বাউন্ডারি যেখানে হিট ইজ অ্যালাউড টু পাস, হিট ইজ অ্যালাউড টু পাস, হিট ইজ অ্যালাউড টু পাস ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস। আর অডিয়াবেটিক বাউন্ডারি তোমরা দেখতে পাচ্ছ, অডিয়াবেটিক বাউন্ডারি ইজ দ্য বাউন্ডারি where heat is not allowed to pass from system to surroundings. Heat is not allowed to pass from system to surroundings. আর সেক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছ ডেল্টা কিউ 0 হয়ে যাবে। তাহলে অডিয়াবেটিক বাউন্ডারিতে আমরা বলতে পারি, অডিয়াবেটিক বাউন্ডারিতে হিট ইজ নট অ্যালাউড ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস। এছাড়াও আমাদের বাউন্ডারিগুলো রিজিড হতে পারে আর ফ্লেক্সিবলও হতে পারে। রিজিড বাউন্ডারিও তোমরা পেতে পারো আর ফ্লেক্সিবল বাউন্ডারিও পেতে পারো, ফ্লেক্সিবল বাউন্ডারি। তাহলে আমরা বিভিন্ন টাইপের বাউন্ডারি পেয়েছি, বিভিন্ন টাইপের বাউন্ডারি আমরা পেয়েছি। এক নম্বর হচ্ছে রিয়েল বাউন্ডারি, ইমাজিনারি বাউন্ডারি, ডাইথার্মাল বাউন্ডারি, অডিয়াবেটিক বাউন্ডারি, রিজিড বাউন্ডারি আর ফ্লেক্সিবল বাউন্ডারি। তার মধ্যে ডাইথার্মাল বাউন্ডারিতে হিট allowed to pass from system to surroundings. Adiabatic boundary-তে heat is not allowed to pass from system to surroundings. Adiabatic boundary যেখানে থাকবে সেখানে হিট কিন্তু কখনো সিস্টেম থেকে সারাউন্ডিংসে বা সারাউন্ডিংস থেকে সিস্টেমে হিট যেতে পারবে না। তো সেই জন্য অডিয়াবেটিক বাউন্ডারি তাহলে ডেল্টা কিউ 0 হয়ে যাবে। আর ডাইথার্মাল বাউন্ডারিতে তাহলে হিট কিন্তু অ্যালাউড হবে যেতে যাওয়ার জন্য সিস্টেম থেকে সারাউন্ডিংসে। তার মানে ডাইথার্মাল বাউন্ডারিগুলো কন্ডাক্টর হতে পারে আর কন্ডাক্টরই হবে, আর অডিয়াবেটিক বাউন্ডারিটার যে ওয়াল হবে সেটা ইনসুলেটর হবে, ইনসুলেটর হতেই হবে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা ডিফারেন্ট টাইপের বাউন্ডারি সম্বন্ধে জানলাম। থার্মোডাইনামিক্সে আমরা সিস্টেমগুলোকে 3 টাইপসের পেয়েছি। একটা হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। থার্মোডাইনামিক্সের সিস্টেম মোটামুটি 3 টাইপসের। একটা হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমটা কি? দ্য সিস্টেম হুইচ এক্সচেঞ্জেস মাস অ্যান্ড এনার্জি বোথ উইথ দ্য সারাউন্ডিংস ইজ কল্ড ওপেন সিস্টেম। যেমন ধরো এক গ্লাস অফ ওয়াটার উইথাউট লিড। একটা গ্লাসে 1 গ্লাস গরম জল রাখা হয়েছে কোনো ঢাকনা না দিয়ে। তাহলে তুমি দেখবে গরম জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, কারণ এনার্জি ওই সারাউন্ডিংসে ছেড়ে দেবে। সঙ্গে বেশ কিছুক্ষণ পর এভাপোরেশনের জন্য কিছুটা ওয়াটার ও সারাউন্ডিংসে মিশে যাবে। তার মানে গ্লাস অফ হট ওয়াটার উইথাউট লিড এক্সচেঞ্জেস মাস অ্যান্ড এনার্জি বোথ উইথ দ্য সারাউন্ডিংস। সো ইট ইজ অ্যান ওপেন সিস্টেম। সো ইট ইজ অ্যান ওপেন সিস্টেম। এবার দেখো ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি আসছে? দ্য সিস্টেম হুইচ এক্সচেঞ্জেস অনলি এনার্জি নট মাস উইথ দ্য সারাউন্ডিংস। The system which exchanges only energy, not mass, with the surroundings is called closed system. যেমন দেখো a glass of water or hot water with a lid. 1 গ্লাস গরম জলকে যদি ঢাকনা দিয়ে তুমি রেখে দাও তাহলে দেখবে যে ও কিছুক্ষণ পর ঠান্ডা হবে, কিন্তু এভাপোরেশনটা হয়ে এভাপোরেশনের জন্য ওয়াটার ভেপার সারাউন্ডিংসে মিশতে পারবে না, কারণ লিড দেওয়া আছে, ঢাকনা দেওয়া আছে। এই ঢাকনা দেওয়ার জন্য গ্লাস থেকে ওয়াটার এভাপোরেট করে বাইরে মিশে যেতে পারবে না, সারাউন্ডিংসে মিশে যেতে পারবে না। তাই জন্য আমরা বলতে পারি এই গ্লাস অফ হট ওয়াটার উইথ এ লিড ইজ এ ক্লোজ সিস্টেম। তাহলে ক্লোজ সিস্টেম ইজ এ সিস্টেম হুইচ এক্সচেঞ্জেস অনলি এনার্জি উইথ দ্য সারাউন্ডিংস নট মাস ইজ কল্ড ক্লোজ সিস্টেম। এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি এ গ্লাস অফ হট ওয়াটার উইথ এ লিড।
এবার দেখো আইসোলেটেড সিস্টেম ইজ এ সিস্টেম হুইচ এক্সচেঞ্জেস নাইদার মাস নর এনার্জি উইথ দ্য সারাউন্ডিংস, নো এক্সচেঞ্জ অফ mass or an energy, no exchange of mass and energy with the surroundings. The system where no exchange of mass and energy is occurs is called isolated system. Example আমরা দেখি, দেখো hot water kept in thermoflux. থার্মোফ্লাক্সে যদি তুমি গরম জল রাখো তাহলে বেশ কিছুক্ষণ পর থেকে সেটা গরমই আছে, ঠান্ডা হয়নি, আবার এভাপোরেশনের জন্য জল বাইরেও মিশে যায়নি, তাহলে সেই জন্য এখানে সারাউন্ডিংস এর সঙ্গে সিস্টেমের কোনো মাস আর এনার্জি এক্সচেঞ্জ হয়নি। এই কারণে আমরা হট ওয়াটার কেপ্ট ইন থার্মোফ্লাক্স ক্যান বি কনসিডার অ্যাজ আইসোলেটেড সিস্টেম, ক্লিয়ার? অলদো থার্মোফ্লাক্সে যে গরম জল রাখা হয়েছে সেটা 100% আইসোলেটেড সিস্টেম নয়, তবুও আমরা কিছু সময়ের জন্য তাদেরকে আমরা আইসোলেটেড সিস্টেম বলতে পারি। আইসোলেটেড সিস্টেমের যে ওয়াল আছে সেই ওয়ালটা অবশ্যই আমরা জানি অডিয়াবেটিক বাউন্ডারি হতে হবে, অডিয়াবেটিক ওয়াল হতে হবে। আর আমাদের ক্লোজ সিস্টেম বা ওপেন সিস্টেমের যে ওয়াল আছে সেই ওয়ালটা অবশ্যই ডাইথার্মাল বাউন্ডারি, যেখানে হিট ইজ অ্যালাউড টু পাস ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস অর সারাউন্ডিংস টু সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম বা ক্লোজ সিস্টেমে ডাইথার্মাল ওয়াল আছে, আর আইসোলেটেড সিস্টেমে তোমার অডিয়াবেটিক ওয়াল আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এইভাবে আমরা সিস্টেমের সেভারাল টাইপস পেয়েছি, 3 টাইপস অফ সিস্টেম পেয়েছি: ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। এখন আমাদের আলোচনার বিষয় স্টেট ফাংশন অর স্টেট ভ্যারিয়েবলস অর স্টেট প্রপার্টিজও বলতে পারো। তা এই ধরনের প্রপার্টিজ বা ভ্যারিয়েবলস বা ফাংশনসগুলো একটা সিস্টেমের স্টেটকে এক্সপ্রেস করে। একটা পার্টিকুলার মোমেন্ট একটা সিস্টেম যে স্টেটে আছে সেই স্টেটকে এক্সপ্রেস করার জন্য যে ভ্যারিয়েবলগুলো আমার দরকার সেগুলোকে আমরা বলছি স্টেট ফাংশন অর স্টেট ভ্যারিয়েবলস। দ্য প্রপার্টিজ অর দ্য ফাংশনস অর দ্য ভ্যারিয়েবলস which express the particular state of a system is called state function or state variables. আরো একটু অন্যরকম ভাবে বলতে পারি, যে অন্যরকম ভাবে যদি আমরা একটু বলি তাহলে বলতে পারি the properties or the variables or the functions which depend on the initial and final state of a system does not depend upon the পাথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। এখন আগে সিস্টেমটা কোন স্টেটে ছিল আর এখন সিস্টেমটা যে স্টেটে আছে এই দুজনের উপর ডিপেন্ড করে। কিভাবে ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে গেছে ও তার উপর ডিপেন্ড করছে না, সেই ফাংশনসগুলোকে আমরা বলছি স্টেট ফাংশন। আবারও বলছি, স্টেট ফাংশনস আর দ্য প্রপার্টিজ অর ভ্যারিয়েবলস হুইচ ডিপেন্ড অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ এ সিস্টেম ডাজ নট ডিপেন্ড আপন দ্য পাথ টু হুইচ the change is takes place is called state function or state variables. দেখো এখানে আমাদের একটা গ্যাস সিস্টেম নিয়েছি, এই গ্যাস সিস্টেমের এই স্টেটটাকে এক্সপ্রেস করার জন্য আমরা প্রেসার নিয়েছি P1, ভলিউম V1 আর T1। এই গ্যাসটা যে স্টেটে আছে তার প্রেসার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1 আর টেম্পারেচার হচ্ছে T1। এখানে P1, V1 আর T1 হলো গ্যাসের স্টেট ভ্যারিয়েবলস এই স্টেটে। এটা স্টেট এ তে আছে। এবার ধরো এটাকে আমি চেঞ্জ করে প্রেসারটা P2 করেছি, ভলিউমটা V2 করেছি, টেম্পারেচারটা T2 করেছি, তাহলে এটা ওই গ্যাসটারই স্টেট বি তে গেছে। এই যে চেঞ্জটা হলো স্টেট এ থেকে স্টেট বি তে গেছে, এটাকেই বলছি প্রসেস। মানে যে প্রসেসের সাহায্যে মানে যার সাহায্যে আমরা গ্যাসের একটা পার্টিকুলার স্টেট থেকে অন্য একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাই, সেই জিনিসটাকেই আমরা বলছি প্রসেস। সেই জিনিসটাকে আমরা কি বলছি? প্রসেস, by which the gas from a state changes to the another state is called process. ক্লিয়ার? তাহলে আমাদের যে স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবলস গুলো আমরা তাহলে 3টে পেলাম, একটা হচ্ছে প্রেসার, ভলিউম, টেম্পারেচার। আরো আছে, সেইগুলো কি কি হতে পারে? সেইগুলো যেমন ধরো ইন্টারনাল এনার্জি হতে পারে, ইন্টারনাল এনার্জি ইউ হতে পারে, ইউ ফর ইন্টারনাল এনার্জি। দেখো ইন্টারনাল এনার্জি যেটাকে আমরা ইউ বলতে পারি বা ই বলতে পারি, এটা একটা স্টেট ভ্যারিয়েবলস। এটাও তোমার কার উপর ডিপেন্ড করে? তোমার স্টেটের মানে কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। কিভাবে স্টেটটা চেঞ্জ হয়েছে তার উপর ডিপেন্ড করে না, সেই জন্য ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন। এবার দেখো এনথালপি হতে পারে, এনথালপি মানে হচ্ছে এইচ, এনথালপিকে আমরা ডিনোট করি এইচ দিয়ে, এটাও একটা স্টেট ফাংশন আর স্টেট ভ্যারিয়েবলস। এবার দেখো প্রেসার,
ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি, এ সবই হচ্ছে স্টেট ফাংশন অর স্টেট ভ্যারিয়েবলস। ঠিক আছে, এবার আমরা এখানে একটা নতুন একটা টার্ম পেয়েছি, দেখো ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, এন্ট্রপি, এই টার্মগুলো নিয়ে আমরা ডিফাইন করব, কারণ এটা হচ্ছে থার্মোডাইনামিক টার্ম, থার্মোডাইনামিক প্রপার্টিজ, এই প্রপার্টিজগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করব। তাহলে এই সবই হচ্ছে কি স্টেট ফাংশন। এগুলো কি করে, যে একটা সিস্টেম কোথা থেকে কোথায় গেছে তার উপর ডিপেন্ড করে না, মানে এখন হচ্ছে যে কোন পথ দিয়ে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেছে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে প্রিভিয়াস স্টেট আর ফাইনাল স্টেট, তার উপর ডিপেন্ড করে যে বর্তমানে যে কি স্টেটে আছে, আগে কোন স্টেটে ছিল, তার উপরেই ডিপেন্ড করে সেই ফাংশনস বা সেই ভ্যারিয়েবলসগুলোকে আমরা বলছি স্টেট ফাংশন। ইন্টারনাল এনার্জি, এনথালপি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি, এসবই হচ্ছে স্টেট ফাংশন অর স্টেট ভ্যারিয়েবলস। ক্লিয়ার? এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে পাথ ফাংশন। দেখো পাথ ফাংশনের ক্ষেত্রে কি হয়েছে, পাথ ফাংশনে হচ্ছে দ্য ভ্যারিয়েবলস হুইচ ডিপেন্ডস আপন দ্য পাথ। মানে আগে যেটা বলছিলাম স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবলস গুলো পাথের উপর ডিপেন্ড করে না, কিসের উপর ডিপেন্ড করেছিল, ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করেছিল। কিন্তু এই পাথ ফাংশনটা বলছে যে না, কোন স্টেট থেকে মানে কোথা থেকে কোথায় গেছে, কোন পথ দিয়ে গেছে তার উপর ডিপেন্ড করে, সেটাকেই বলছে পাথ ফাংশন আর পাথ ভ্যারিয়েবলস। এরকম দুটো ভ্যারিয়েবলস হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক। হিট অ্যান্ড ওয়ার্ক, হিট আর ওয়ার্কটা কিন্তু ডিপেন্ড করে যে কোন পাথ দিয়ে প্রসেসটা গেছে বা চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কোন পাথ দিয়ে হয়েছে তার উপর ডিপেন্ড করে। পাথের উপর ডিপেন্ডেন্ট ফাংশন, পাথ ডিপেন্ডেন্ট ফাংশন হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক। একটা এক্সাম্পল দেওয়া যাক, একটা সাইক্লিক প্রসেস নিয়েছি আমরা, দেখো এখানে একটা সাইক্লিক প্রসেস নিয়েছি। সাইক্লিক প্রসেস এ থেকে প্রথমে বি তে গেছে, তার এ স্টেটে প্রেসার ছিল P1, V1 আর T1, একটা গ্যাসিয়াস সিস্টেম ছিল। সেখান থেকে এ থেকে ও বি স্টেটে গেছে, বি স্টেটের প্রেসারটা হয়েছে P1 আনচেঞ্জ আছে, ভলিউম V2, টেম্পারেচার T2। বি থেকে সি তে এসছে, প্রেসার হয়েছে কত P2, V2, T3। সি থেকে ডি তে গেছে, প্রেসার হয়েছে P2, V1, T4। এবার দেখো ডি থেকে আবার এ তে ফিরে এসছে, তাহলে এটাকে সাইক্লিক প্রসেস। প্রথমে এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে এসছে, সি থেকে ডি, ডি থেকে আবার এ তে গেছে। দিস ইজ এ সাইক্লিক প্রসেস, দিস ইজ এ সাইক্লিক প্রসেস। এই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে তুমি যদি দেখো যে প্রেসার চেঞ্জ, কতটা প্রেসার চেঞ্জ হলো, আগে P1 ছিল, এখন আবার ঘুরে ঘুরে P1 হয়েছে, তাহলে প্রেসার চেঞ্জ কত হয়েছে, ডেল্টা পি কত হয়েছে, 0 হয়েছে। আবার দেখো ভলিউমটা V1 ছিল, আবার দেখো ঠিক প্রসেসটা ঘুরে 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 আবার যে স্টেটে পৌঁছেছে, স্টেটে আবার পৌঁছে গেছে, সেখানে ভলিউমটা আবার V1 হয়েছে, ফলে ভলিউম চেঞ্জ ভি কত হয়েছে, 0 হয়েছে। এর ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হয়েছে, 0 হয়েছে। এর এনথালপি চেঞ্জ কত হয়েছে, 0 হয়েছে। এই সবই হচ্ছে তোমার কি স্টেট ফাংশন। যেগুলো স্টেট ফাংশন ছিল তাদের চেঞ্জগুলো দেখো কি হয়েছে, 0 হয়েছে। স্টেট ফাংশন যেগুলো ছিল সেগুলোর চেঞ্জ কিন্তু তোমার কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। কিন্তু কিন্তু তুমি যদি দেখো যে এর হিট চেঞ্জ কত হয়েছে, 0 হয়নি। হিট চেঞ্জ 0 হয়নি, ওয়ার্ক ডান 0 হয়নি, ওয়ার্ক ডান 0 হয়নি। তার কারণ এরা হচ্ছে পাথ ফাংশন, এরা কিন্তু একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য যে পাথ দিয়ে গেছে তার উপর ডিপেন্ড করে, ফলে ওয়ার্ক ডান 0 হয়নি বা এনথালপি চেঞ্জ, যেটাকে আমরা বলছি হিট চেঞ্জও কিন্তু 0 হয়নি, কারণ এগুলো হচ্ছে কি পাথ ফাংশন। তাহলে পাথ ফাংশন সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে পাথ ফাংশন 0 হয় না, সাইক্লিক স্টেটের ক্ষেত্রে পাথ ফাংশন গুলো 0 হয় না, পাথ ফাংশনের চেঞ্জ কিন্তু 0 হতে পারে না। তাহলে আমরা এখন দুটো ফাংশন সম্বন্ধে, ভ্যারিয়েবল সম্বন্ধে জানলাম, একটা স্টেট ফাংশন স্টেট ভ্যারিয়েবলস, আর একটা হচ্ছে পাথ ফাংশন অর পাথ ভ্যারিয়েবলস। ইজ দ্যাট ক্লিয়ার? এরপর আমরা আসবো থার্মোডাইনামিক প্রপার্টিজ সম্বন্ধে আসবো। থার্মোডাইনামিক প্রপার্টিজ গুলোকে আমরা মেনলি ম্যাক্রোস্কোপিক যে থার্মোডাইনামিক প্রপার্টি আছে তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ আর একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ। থার্মোডাইনামিক প্রপার্টিজ অফ দ্য সিস্টেম can be classified into two types, that is intensive properties and extensive properties. Intensive properties কোনগুলো না, যে প্রপার্টিজ গুলো মাস ডিপেন্ডেন্ট, দ্য প্রপার্টিজ হুইচ ইজ মাস ডিপেন্ডেন্ট ইজ কল্ড mass independent is called intensive properties. The properties which is mass independent is called intensive properties. যেগুলো মাসের উপর ডিপেন্ড করে না সেগুলোকেই আমরা বলছি ইন্টেন্সিভ প্রপার্টিজ। যেমন কি কি হতে পারে দেখো, যেমন এক্সাম্পল হিসাবে তুমি যদি দেখো কি হতে পারে, দেখো স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট কি বলেছে দেখো, স্পেসিফিক হিট তো তোমরা জানো যে স্পেসিফিক হিটকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করি। স্পেসিফিক হিট ইকুয়াল টু কি ছিল, কিউ বাই মাস ইন্টু
টেম্পারেচার চেঞ্জ। কিউটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি বাই মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, ফলে ওটা স্পেসিফিক হিটটা কিন্তু হয়ে গেছে ইন্টেন্সিভ প্রপার্টি। এবার দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের নাম শুনেছো তোমরা, যে এটাকে আমরা মিউ দিয়ে এক্সপ্রেস করি। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লাইটের ক্ষেত্রে হয়, লাইটের মানে অপটিক্যাল ডেন্সিটির উপর ডিপেন্ড করে। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিজ, সেই জন্য এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টিজ। আর কি হতে পারে, ধরো ডেন্সিটি, ডেন্সিটি, ডেন্সিটি ডি, ডি ইকুয়াল টু আমরা জানি মাস বাই ভলিউম, মাস হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, আবার ভলিউমও মাস ডিপেন্ডেন্ট, তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি বাই এক্সটেন্সিভ প্রপার্টি, এটা ডেন্সিটি, ডেন্সিটি একটা ইন্টেন্সিভ প্রপার্টিজ। এরকম করে এই প্রপার্টিজগুলো আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি ইন্টেন্সিভ প্রপার্টিজ। দ্য প্রপার্টিজ হুইচ ইজ মাস ইন্ডিপেন্ডেন্ট ইজ কল্ড ইন্টেন্সিভ প্রপার্টিজ। স্পেসিফিক হিট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ডেন্সিটি, এগুলো আমরা পেয়ে গেছি কি ইন্টেন্সিভ প্রপার্টিজ। আবার দেখো এক্সটেন্সিভ প্রপার্টিজ কোনগুলো হবে, দ্য প্রপার্টিজ হুইচ ডিপেন্ড আপন মাস অর সাইজ অফ দ্য সিস্টেম ইজ কল্ড এক্সটেন্সিভ প্রপার্টি। এগুলো কি কি হতে পারে দেখো, যে কোনো রকম এনার্জি, এনার্জি কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে মাস ডিপেন্ডেন্ট, এই জন্য এনার্জি হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টিজ। আবার দেখো ভলিউম, ভলিউম কিন্তু তোমার এক্সটেন্সিভ প্রপার্টিজ, কারণ ভলিউম মাস বাড়লে ভলিউম বাড়তে পারে, এই জন্য ভলিউম হচ্ছে তোমার কি এক্সটেন্সিভ প্রপার্টিজ, ভলিউম হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টিজ। তারপর দেখো ওয়েট, ওয়েট হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিজ, ওয়েট ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তার মানে বলতে পারি ওয়েট একটা এক্সটেন্সিভ প্রপার্টিজ। এবার দেখো এনথালপি, 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 এনথালপি এটা এইচ, এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টিজ। ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করি, ইন্টারনাল এনার্জিও একটা এক্সটেন্সিভ প্রপার্টিজ, কারণ এনার্জি থাকলেই সবসময় এক্সটেন্সিভ প্রপার্টিজ হবে। তাহলে এইভাবে আমরা এক্সটেন্সিভ প্রপার্টিজগুলো পেয়েছি, এনার্জি, ভলিউম, ওয়েট, এনথালপি, ইন্টারনাল এনার্জি, এই সবই হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিজ, সেই জন্য এরা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভলিউম, ভলিউম ধরো ভলিউম হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টিজ, কিন্তু ভলিউমের আগে যদি মোলার কথাটা অ্যাড করে দাও, তাহলে কিন্তু ওটা হয়ে যাবে, মোলার কথাটা অ্যাড করে দিলেই ওটা হয়ে যাবে কি মোলার ভলিউম কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিজ, মোলার ভলিউম এটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিজ। কেন ইন্টেন্সিভ প্রপার্টিজ হয়ে গেল, মোলার ভলিউম কেন ইন্টেন্সিভ প্রপার্টিজ হয়ে গেল, তার কারণ হচ্ছে ভলিউম অনেক বেশি হতে পারে, কিন্তু মোলার ভলিউম মানে ওয়ান মোল যে কোনো সাবস্টেন্সের ভলিউম বা ওয়ান মোল গ্যাসের ভলিউম, তার মানে কি অ্যামাউন্ট যত বেশি হোক না কেন আমরা ওয়ান মোলের জন্যই ভলিউমটা ধরবো, সেই জন্য মোলার ভলিউম কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিজ। আবার দেখো এনথালপি, এনথালপি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টিজ, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিজ, কিন্তু যদি তুমি লিখে দাও মোলার এনথালপি, মোলার এনথালপি, তাহলে কিন্তু ওটা হয়ে যাবে ইন্টেন্সিভ প্রপার্টিজ। বুঝতে পেরেছ, মোলার ইন্টারনাল এনার্জি, মোলার ইন্টারনাল এনার্জি, মোলার ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, মোলার ইন্টারনাল এনার্জি একই রকম ভাবে এটা হয়ে গেল ইন্টেন্সিভ প্রপার্টিজ। মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে তোমার ইন্টেন্সিভ প্রপার্টিজ। তাহলে যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টির আগে যদি মোলার কথাগুলো লিখে দাও, তাহলে কিন্তু সেটা ইন্টেন্সিভ প্রপার্টিজ হয়ে যাবে। এই গেল আমাদের ডিসকাশন অ্যাবাউট এক্সটেন্সিভ প্রপার্টিজ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টিজ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থার্মোডাইনামিক প্রপার্টিজগুলোকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ আর একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ। মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিজগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ, মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিজগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, দেখো প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে একটা ফেনোমেনন, যে প্রসেসের সাহায্যে, যে ফেনোমেননের সাহায্যে আমরা গ্যাসে বা সিস্টেমের একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে পারি। দ্য ফেনোমেনন বাই হুইচ we can undergoes from one state to the another state is called process, but the change is takes place, change of the state is takes place, the phenomenon by which change of the state is takes place is called process. এই প্রসেসগুলো বিভিন্ন রকমের হতে পারে। এখন আমরা টাইপ অফ দ্য প্রসেস সম্বন্ধে আলোচনা করব, টাইপ অফ দ্য প্রসেস সম্বন্ধে আলোচনা করব, কত ধরনের প্রসেস হতে পারে সেটা আমরা দেখব, ঠিক আছে।
আইসোথার্মাল প্রসেস। টাইপ অফ দ্য প্রসেস, আমরা সেভারাল টাইপস অফ প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে আইসোথার্মাল প্রসেস। দ্য প্রসেস ইন হুইচ টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, দ্য প্রসেস in which temperature remain constant is called isothermal process. The process in which temperature remain constant is called isothermal process. এই প্রসেসে মানে এই প্রসেসে আমরা কি থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তার মানে টি কনস্ট্যান্ট থাকবে। টি কনস্ট্যান্ট থাকার জন্য আমার কি হচ্ছে, ডেল টি কি হয়ে যাচ্ছে, 0 হবে। আইসোথার্মাল প্রসেসে কি হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সেই জন্য টি কনস্ট্যান্ট, আর টেম্পারেচার চেঞ্জ কিন্তু 0 হবে। একটা কথা তোমরা যদি মনে রাখো তাহলে পরে কাজে লাগবে, যে আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জটাও হয় না, সেই জন্য ইন্টারনাল এনার্জি ডেল ইউ বিকাম 0। এটা তোমরা মনে রাখতে পারো যে আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কিন্তু 0 হয়। আইসোবারিক প্রসেস দেখো, দ্য প্রসেস ইন হুইচ প্রেসার রিমেন কনস্ট্যান্ট ইজ কল্ড আইসোবারিক প্রসেস। এখানে কিন্তু পি কনস্ট্যান্ট, তার মানে ডেল পি 0। এরপর আছে দেখো আইসোকোরিক প্রসেস, দ্য প্রসেস in which volume remain constant is called isochoric process. That is V equal to constant, therefore del V equal to 0. একটা কথা তোমরা এখানেও মনে রাখতে পারো যে আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান প্রেসার ভলিউম ওয়ার্ক ডানও 0 হয়ে যায়, প্রেসার ভলিউম ওয়ার্ক ডান 0 হয়ে যায়। আর এটা হচ্ছে অডিয়াবেটিক প্রসেস, এটা এমন একটা প্রসেস যে স্টেজে হিট কোনো এক্সচেঞ্জ হয় না, স্টেটটা চেঞ্জ হয়েছে কিন্তু হিট কোনো এক্সচেঞ্জ হয়নি বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস এর মধ্যে মানে আমাদের বলতে পারি অডিয়াবেটিক ওয়াল আছে, যে ইনসুলেটর আছে, ইনসুলেটিং ওয়াল আছে, তার জন্য সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হয়নি। তো হিট ইজ নট এক্সচেঞ্জড between system and surrounding in adiabatic process, that is del q equal to 0 in adiabatic process. আর একটা প্রসেস আমরা বলছি দেখো সাইক্লিক প্রসেস। এই প্রসেসে আমাদের কি হয়, তাহলে আমাদের ইনিশিয়াল স্টেটটা সিরিজ অফ চেঞ্জের মধ্য দিয়ে আবার যখন ফাইনাল স্টেটে রিচ করে, সেই ফাইনাল স্টেটটা ইনিশিয়াল স্টেটের সঙ্গে সমান হয়। দ্য স্টেট ইন হুইচ the state of the system, if a system undergoes a series of change and finally they reach to the initial state again, that is final state and initial state is same, then this is called cyclic process. That is, a system if undergoes a series of change and then again it reach to the initial state again, then it is called cyclic process. এখানে দেখো একটা স্টেট হচ্ছে এ স্টেট, গ্যাসের একটা স্টেট নিয়েছি এ স্টেট। এই এ স্টেটে তোমার প্রেসার P1 V1 T1 ছিল, এ থেকে সে বিতে গেছে, প্রেসার হয়েছে P2 V2 আর T2 হয়েছে। বি থেকে ও সি স্টেটে এসছে, যেখানে প্রেসার হয়েছে সি স্টেটে এসছে, যেখানে প্রেসার হচ্ছে P3 V3 আর T3। সি থেকে সে আবার এতে ফিরে আসছে, তো সেই জন্য এই স্টেটটা হচ্ছে সাইক্লিক প্রসেস। দ্য সাইক্লিক প্রসেস বা সাইক্লিক চেঞ্জ in which a series of change takes place but the state of the system is restored again its initial values. State of the system is same to the initial values. The final state is same as the initial state, then it is called as the cyclic process. এটা একটা সাইক্লিক প্রসেসে আমরা এক্সাম্পল দিচ্ছি, এরকম অনেক সাইক্লিক প্রসেস হতে পারে। এই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ডেল পি 0 হয়ে যাবে, ডেল ভি 0 হয়ে যাবে, ডেল টি 0 হয়ে যাবে, ডেল ইউ 0 হয়ে যাবে, ডেল এইচ 0 হয়ে যাবে, কিন্তু কি 0 হবে না, কিউ নট ইকুয়াল টু 0, ডেল কিউ নট ইকুয়াল টু 0 আর ডব্লিউ নট ইকুয়াল টু 0। পাথ ফাংশনস গুলো 0 হবে না, কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এনথালপি চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ, ভলিউম চেঞ্জ, প্রেসার চেঞ্জ, এসবই যেগুলো স্টেট ফাংশন সেগুলো 0 হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে আমরা বিভিন্ন স্টেপ প্রসেসগুলো পেলাম। একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আমরা কি কি পেলাম, আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, অডিয়াবেটিক প্রসেস, এরকম। আর একটা হচ্ছে সাইক্লিক প্রসেস। তাহলে আমরা এখনো পর্যন্ত 5টা প্রসেস পেয়েছি। এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, অডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, অডিয়াবেটিক প্রসেস এন্ড সাইক্লিক প্রসেস। আশা করছি তোমরা এই টাইপগুলো বুঝতে পেরেছো। এছাড়াও সিস্টেমকে আমরা মানে এই প্রসেসকে আমরা আরো দুভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস। এটা কিন্তু চেঞ্জটা কিভাবে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে না খুব র্যাপিড ম্যানারে হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা এই প্রসেসকে দুভাগে আরো ভাগ করতে পারি। এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস আর এটা হচ্ছে ইররিভার্সিবল প্রসেস। এবার দেখো রিভার্সিবল প্রসেস হচ্ছে একটা প্রসেস
যেটা ইনফাইনিট নাম্বার অফ স্মল স্টেপসে হয় ইন ভেরি স্লো ম্যানার। মানে একটা চেঞ্জের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে, কিন্তু ইনফাইনিট নাম্বার অফ স্মল স্টেপস দিয়ে যাবে এবং খুব স্লোলি এই চেঞ্জটা হবে। আর ইরিভার্সিবল প্রসেস মে অকার্স ইন ওয়ান স্টেপ অর ইন মোর দ্যান ওয়ান স্টেপ ইন ভেরি র্যাপিড ম্যানার। মানে খুব ইনস্ট্যান্টলি এই কাজটা হয়, রিভার্সিবল প্রসেসটা খুব ইনস্ট্যান্টলি হয়। আর রিভার্সিবল প্রসেসটা খুব স্লোলি, আস্তে আস্তে হয়, স্লোলি চেঞ্জটা হয়। প্রথমে একটু চেঞ্জ হয়, তারপর আরো একটু চেঞ্জ হয়, তারপর আরো একটু চেঞ্জ হয়, এরকম করে অল্প অল্প স্টেপে রিয়াকশনটা ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস দিয়ে যায় ও। আর ইরিভার্সিবল চেঞ্জটা র্যাপিড ম্যানারে হয়, র্যাপিড মানে খুব র্যাপিডলি চেঞ্জটা ঘটে ইরিভার্সিবল প্রসেস। এই জন্য রিভার্সিবল প্রসেসে তুমি জানবে ওয়ার্ক ডানটা অনেক বেশি হয়, আস্তে আস্তে হচ্ছে বলে। আর ইরিভার্সিবল প্রসেসে কিন্তু তোমার ওয়ার্ক ডানটা তুলনামূলকভাবে কম হয়, অনেক কম হয়। আর রিভার্সিবল প্রসেসে এই যে অপোজিং ফোর্স যেটা হয়, যে তোমার অপোজিং ফোর্স ভেরি লিটল লেস দ্যান দ্য ড্রাইভিং ফোর্স। তোমার ড্রাইভিং ফোর্সটা একটু বেশি, কতটা বেশি না, অপোজিং ফোর্সের থেকে সামান্য বেশি। আর ইরিভার্সিবল ফোর্সের ড্রাইভিং ফোর্সটা কিন্তু অনেক বেশি, কার থেকে? অপোজিং ফোর্সের থেকে। কিরকম ব্যাপারটা, যে ড্রাইভিং ফোর্স, এই রিভার্সিবল প্রসেসে ড্রাইভিং ফোর্স is very little greater is very little greater is very little greater than very little greater than the opposing force, than the opposing force, opposing force, very little greater than the opposing force. দেখো, irreversible process driving force is much more greater than the opposing force. In a reversible process, driving force is much more greater than the opposing force. আবার দেখো, রিভার্সিবল প্রসেস যেহেতু নাম্বার অফ স্টেপসে হয়, সেজন্য এর ওয়ার্ক ডানটাও বেশি হয়। রিভার্সিবল প্রসেসে কিন্তু ওয়ার্ক ডানটা অনেক কম হয়। আর যে প্রতিটা স্টেপে ধীরে ধীরে যে ছোট ছোট স্টেপে হচ্ছে, সেই স্লো প্রতিটা স্টেপে ইন ইচ স্টেপ ইজ ইকুইলিব্রিয়াম ইজ রিচড, দ্যাট ইজ ইট ক্যান বি রিভার্স ব্যাক টু ইটস ইনিশিয়াল স্টেট এগেন, টু ইটস প্রিভিয়াস স্টেট এগেন, দ্যাট ইজ ইন ইচ স্টেপ ইকুইলিব্রিয়াম ইজ রিচড, বাট ইন এ রিভার্সিবল প্রসেস ইকুইলিব্রিয়াম ইজ নট অবটেন ইন ইচ স্টেপ। তো তারপরে আমরা বলতে পারি যে রিভার্সিবল প্রসেস হচ্ছে যে ভেরি স্লো প্রসেস, রিভার্সিবল প্রসেস যে ভেরি ফাস্ট প্রসেস। রিভার্সিবল প্রসেসে ড্রাইভিং ফোর্স ইজ ভেরি লিটল গ্রেটার দ্যান দ্য অপোজিং ফোর্স। ইন রিভার্সিবল প্রসেস ড্রাইভিং ফোর্স ইজ মাচ মোর গ্রেটার দ্যান দ্য অপোজিং ফোর্স। রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডানটা বেশি হচ্ছে, রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডান কম হবে। আর রিভার্সিবল প্রসেসে প্রতিটা স্টেপে তুমি ইকুইলিব্রিয়াম রিচ করতে পারবে, কিন্তু রিভার্সিবল প্রসেসে প্রতিটা স্টেপে তুমি ইকুইলিব্রিয়াম পাবে না। Reversible process, actually original reversible process is ideal in nature. Ideal in nature, that means কোনো স্টেপই মানে কোনো প্রসেসই তোমার কমপ্লিটলি রিভার্সিবল হওয়া ইম্পসিবল ব্যাপার। কিন্তু irreversible process is a possible matter. It can be occur, it can be take place, this process can take place very easily. তো যাই হোক, এইভাবে আমরা রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস সম্বন্ধে জানলাম।